কালো মেঘে ঢাকা আকাশ, বাইরে বজ্রপাতের শব্দে আকাশ যেন ভেঙে পড়ছে। একটা পুরনো ল্যাবে টেবিলের উপর পড়ে আছে কবর থেকে আনা দেহের টুকরোগুলো। মোমবাতির ম্লান আলোয় দাঁড়িয়ে রয়েছে এক তরুণ বিজ্ঞানী, ডক্টর ভিক্টর ফ্র্যাঙ্কেস্টাইন। তার চোখে উন্মাদনা আর ঠোঁটে তীর্যক হাসি। সে বিশ্বাস করে ঈশ্বরের মতো মানুষও পারে নিজেদের হাতে জীবন সৃষ্টি করতে, কিন্তু জীবন সৃষ্টি করা যত সহজ মনে হয় তাকে ধারণ করা ততটাই কঠিন। কারণ বিদ্যুৎ যখন তার সৃষ্ট দেহে প্রাণ ঢালল, সেই মুহূর্তে পৃথিবীতে জন্ম নেয় এক অভিশাপ। এমন একটা সত্তা যার নেই কোনো নাম, নেই কোনো আত্মা, শুধু আছে একটা রক্তমাংসের শরীর। আজ নিয়ে এসছি সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত ম্যারি শেলির লেখা নোভেল ও লেজেন্ডারি ডাইরেক্টর গিলেরমো ডেল টোরোর ভিজুয়ালি মাস্টারপিস মুভি ফ্র্যাঙ্কেস্টাইনের গল্প নিয়ে। সময়টা 1857 সাল। একটা ড্যানিশ জাহাজ নর্থ পোলের দিকে যাত্রাপথে প্রচণ্ড বরফে আটকে পড়েছে। জাহাজের ক্যাপ্টেন অ্যান্ডারসন চাইছে যত দ্রুত সম্ভব বরফ কাটিয়ে যাত্রা শুরু করতে, কিন্তু অনাহার, অনিদ্রা, ফ্রস্ট বাইট ও পরিশ্রমের কারণে সবাই ক্লান্ত হয়ে পড়ছে। বাকিরা চাইছে সব বাধা কাটিয়ে উঠলে হোম টাউন পিটসবার্গে ফিরে যেতে, কিন্তু অ্যান্ডারসনের জেদের সামনে কারোর কথা খাটে না, এমনকি সে নিজেও ফ্রস্ট বাইটের শিকার। রাত নামলে হঠাৎ ডেক থেকে খবর এলো আনুমানিক 2 মাইল দূরে নাকি বিস্ফোরণ হতে দেখা গেছে। ক্যাপ্টেনের অর্ডারে কয়েকজন মিলে ঘটনাস্থলে এলে বরফে লেগে থাকা তাজা রক্ত একটু অবাক করল, কারণ স্লেজ ডগ যদি সুরক্ষিত থাকে তাহলে এত রক্ত কার? হঠাৎ নজর যায় দূরে আহত অবস্থায় পড়ে থাকা একটা লোকের উপর। কাঁধ আর পা দুটোই ভীষণ রকম ক্ষতিগ্রস্ত। ফার্স্ট এইডের জন্য কয়েকজন তার বুট খুলতেই দেখল লোকটার একটা পা মেটালের। তখনই দূর থেকে ভেসে এলো এক পৈশাচিক হুঙ্কার। এটা শোনা মাত্রই সবাই ভয় লোকটাকে নিয়ে দৌড় লাগালো জাহাজের দিকে। আওয়াজটা যেন ক্রমশ ওদের দিকেই এগিয়ে আসছে। ক্যাপ্টেনের আদেশে একটা দল বন্দুক নিয়ে সামনে ঢাল বানিয়ে প্রস্তুত। দেখল প্রচণ্ড তুষারঝড়ের মধ্যে এক বিশালাকায় পিশাচ ওদের দিকে আসছে। সাথে সাথে বন্দুক গর্জে উঠল, কিন্তু সেই পিশাচকে থামানো গেল না। সে আবার উঠে ওদের দিকে এসে বিশাল গর্জন করে ঝাঁপিয়ে পড়ল। একে একে মানুষগুলোকে খেলনার পুতুলের মতো ছুঁড়ে ফেলে জাহাজে উঠে হুঙ্কার দিয়ে পিশাচ বলল, আমার শিকারকে আমার হাতে তুলে দাও। জাহাজের সবাই তাকে আটকানোর চেষ্টা করে যাচ্ছে। একজন আবার ডবল ব্যারেল বন্দুক নিয়ে তাকে গুলি করে জাহাজের নিচে ফেলে দেয়। পিশাচ মারা গেছে ভেবে সবাই যখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে, তখনই সে আবার উঠে দাঁড়ায়। এই সুযোগে ক্যাপ্টেন আদেশ দিল জাহাজের সিঁড়ি তুলে ফেলতে। অবশ্য এটাও কাজে আসলো না। তখন পিশাচ তার শিকারকে ফেরত দিতে বললে গোটা জাহাজ ঠেলে ফেলে দেওয়ার উপক্রম করে এবং ক্যাপ্টেন তখনই গ্লেসিয়ারে গুলি করল। এটি অবশ্য কাজ হলো, কারণ পিশাচ বরফ গলা জলের গভীরে তলিয়ে যায়। পরিস্থিতি সামাল দিয়ে ক্যাপ্টেন ভিতরে এসে আহত লোকটাকে ওষুধ দিতেই আচমকা বলল, সে যমদূতের মতো আবার ফিরবে, আর এইবার সে কিন্তু কাউকে ছাড়বে না যতক্ষণ না তোমরা আমায় তাকে ফিরিয়ে দিচ্ছ। আর যদি ভাবো সে মারা গেছে, তাহলে এটা সবথেকে বড় মিথ্যে, কারণ ওর মৃত্যু নেই। ক্যাপ্টেন, তুমি কথা দাও পরের বার সে ফিরলে আমায় তোমরা জাহাজ থেকে ফেলে দেবে। আর এইটাই আমার শেষ ইচ্ছে, কারণ এই পিশাচ বা মনস্টারকে আমি নিজের হাতে বানিয়েছি। আমার নাম ভিক্টর ফ্র্যাঙ্কেস্টাইন। ক্যাপ্টেন অবাক হয়ে জিজ্ঞেস করে, এটা কি আদৌ সত্যি নাকি কোনো রূপকথার গল্প? ভিক্টর হেসে বলল, ক্যাপ্টেন, তাহলে আমি এখন তোমায় আমার কাহিনী শোনাব, যেটা অবশ্য গল্প হলেও সত্যি। লিওপল্ড ফ্র্যাঙ্কেস্টাইন একজন বিখ্যাত সার্জন। তার জগৎ জোড়া খ্যাতি। তার সুপুত্রের নাম ভিক্টর ফ্র্যাঙ্কেস্টাইন, যার অর্থ যে সব কিছু জয় করেছে। লিওপল্ড ভিক্টরের মাকে বিয়ে করার একটাই কারণ ছিল, কারণ তিনি বিয়েতে অনেক পণ দিয়েছিলেন, যে অর্থ লিওপল্ডকে তার রাজকীয় স্ট্যাটাস মেনটেন করতে সাহায্য করেছিল। লিওপল্ড প্রচণ্ড রুড ও স্ট্রিক্ট স্বভাবের ছিলেন, যার প্রভাব গিয়ে পড়ে ভিক্টরের প্রতি। তিনি চাইতেন ভিক্টর যেন তার মতো নাম করা সার্জন হয়ে তার সম্মান বজায় রাখে। স্ত্রীর সাথে তার সম্পর্ক খুব একটা ভালো নয়, এমনকি প্রেগনেন্ট থাকা অবস্থার মধ্যেও তার সাথে লিওপল্ড ঝগড়া করত। ভিক্টর গার্জিয়ান অ্যাঞ্জেলকে ভীষণ মানত, তাই সে প্রতিনিয়ত তার কাছে প্রার্থনা করত যাতে
মা বাবার মধ্যে সম্পর্ক ভালো হয়ে যায়। ভিক্টরের একমাত্র ভালোবাসা বলতে মা। তবে একদিন দ্বিতীয় সন্তান উইলিয়ামকে প্রসব করার সময় তার মৃত্যুর সাথে ভিক্টরের সকল স্বপ্ন ও ভালোবাসা শেষ হয়ে যায়। একদিকে উইলিয়াম যতটা আদর যত্নে কোনো রকম চাপ ছাড়া মানুষ হচ্ছিল, তেমনভাবে ভিক্টর সম্পূর্ণ উল্টো। কারণ লিওপল্ডের স্ত্রী ও ভিক্টরের হেয়ার কালার ও চোখ ডার্ক হওয়ার কারণে তাদের রয়্যাল ব্লাড মনে করতো না, মানে কাইন্ড অফ রেসিজম, যেটা আবার উইলিয়ামের ক্ষেত্রে উল্টো, কারণ তার হেয়ার কালার ছিল লাইট বা ব্লন্ড, একদম লিওপল্ডের মতো। তাই ওনার প্রাণ ছিল উইলিয়াম। তবে মায়ের মৃত্যু সেই সময়কার সবথেকে শ্রেষ্ঠ সার্জনের হাতে হয়েছিল, যেটা কিছুতেই ভিক্টর মানতে পারেনি। একজন দক্ষ সার্জন যদি মানুষকে মৃত্যুর দোরগোড়া থেকে ফিরিয়ে আনতে না পারে, তাহলে সে কেমন সার্জন? কিসের তার আধুনিক বিজ্ঞান? সেদিন ভিক্টর লিওপল্ডের কাছে প্রতিজ্ঞা করে সে মৃত্যুকে হারিয়ে তার নামের সার্থকতা ছিনিয়ে আনবে। এই প্রতিজ্ঞার সাথে সেদিন রাতে যেন ভিক্টরের নতুন জন্ম হয়। মধ্যরাতে তার স্বপ্নে আসে এক ডার্ক এঞ্জেল, যেন সে ভিক্টরের হাত ধরে বলছে, চলো নতুন কিছু সূচনা করো, যেখানে জীবন মৃত্যুর উপর থাকবে শুধুমাত্র ভিক্টরের আধিপত্য। এরপর সময়ের আবেশে একদিন লিওপল্ড দেহ রাখল। তার মৃত্যুর পর উইলিয়ামকে ভিয়েনায় আত্মীয়ের কাছে পাঠিয়ে দেওয়া হয়, আর ভিক্টর বিজ্ঞান ও জ্ঞানের সীমা অতিক্রম করতে চলে আসে এডিনবার্গ, যেখানে শুরু হয় তার জীবনের নতুন অধ্যায়। 1855 সালে রয়্যাল কলেজের মেডিসিন বিভাগে ভিক্টর প্রেজেন্ট করে তার এক যুগান্তকারী আবিষ্কার। সেইখানে সে একাধিক মৃত মানুষের অঙ্গ ব্যবহার করে একটা কৃত্রিম হাফ মানব শরীর বানিয়ে সেটায় ইলেকট্রিক ইম্পালস চালনা করে জীবিত করে তোলে। উপস্থিত বিজ্ঞানমণ্ডলী ও স্বনামধন্য মানুষরা ভিক্টরের এই আবিষ্কারের উপর প্রশ্ন তুললে তার বক্তব্য ছিল, মানুষকে ঈশ্বরের সমান হতে গেলে জীবন মৃত্যু নিয়ন্ত্রণ করতে হবে, কারণ মানুষ চাইলে বিজ্ঞানের সাহায্যে প্রকৃতির চিরাচরিত নিয়মকে ভেঙে ফেলতে পারে। তবে ভিক্টর চালাকি করে আরেকটা বিষয় চেপে যায়, কারণ তার এই রিসার্চ পুরোপুরি কমপ্লিট হয়নি, যার কারণে বডি লাইফলেস হওয়ার আগেই সে নিডলগুলো খুলে নেয়। এবার ভিক্টরের এই আবিষ্কার ধর্ম ও প্রকৃতির বিরুদ্ধে ছিল, তাই এটা নিয়ে বিতর্ক তৈরি হলে ভিক্টরের প্রজেক্ট বন্ধ করে দেয়। কিন্তু সকলের মাঝে উপস্থিত একজনের এই বিষয়ে উৎসাহ জাগে। ভিক্টর বাড়ি যাবার পথে সেই লোকটা ওর সাথে দেখা করল। লোকটার নাম হাইনরিখ হারল্যান্ডার। আগে আর্মি ডক্টর হলেও এখন পেশায় হাতিয়ারের ব্যবসাদার, বিশাল সম্পত্তির মালিক। সে এসছে ভিক্টরের ভাই উইলিয়ামের তরফ থেকে, কারণ সে নাকি তার সাথে দেখা করতে চায়। হাইনরিখ তাকে উইলিয়ামের ব্যাপারে অনেক কিছু বলে, যেমন উইলিয়াম এখন ফাইন্যান্সে বিশাল উন্নতি করেছে, সে চায় দাদার সাথে সব সম্পর্ক ভালো রাখতে। সেই সূত্রে উইলিয়াম তার ফিয়ন্সে এলিজাবেথের সাথে তার সাক্ষাৎ করাতে চায়, যে আবার সম্পর্কে হাইনরিখের ভাগ্নি। তবে এর মাঝে হাইনরিখ হঠাৎ প্রস্তাব দেয় ভিক্টরের প্রজেক্টকে ফান্ড করার। প্রস্তাব লোভনীয় হওয়ায় ভিক্টর কদিন পর তার বাড়িতে দেখা করল। এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, ভিক্টরকে ওর বাবা ছোট থেকে দুধ খাওয়ানোর জন্য প্রেশার দিত। কারণটা হলো ফোকাস আর নিজেকে বেস্ট প্রমাণ করার চেষ্টা। আর এই জিনিসটা ভিক্টরের মধ্যে একটা জেদ হিসেবে কাজ করত। তাই বাবার মৃত্যুর এত বছর পরেও ভিক্টরের মধ্যে অভ্যাসটা রয়ে গেছে। হাইনরিখ তাকে ইভলিন টেবিলের ব্যাপারে বলে, যেটা পৃথিবীতে মাত্র 4টে আছে, কিন্তু সে জানায় তার একটা 5th ভার্সন তার কাছে কিন্তু রয়েছে। ওকে, এইখানে ইভলিন টেবিলের ব্যাপারে একটু বলি। এইটা একটা কাঠের বড় বোর্ড, যার উপরে মানুষের স্নায়ুতন্ত্র, রক্তনালী, লিম্ফ্যাটিক সিস্টেম ও অন্যান্য অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ প্রিজার্ভ করে রাখা আছে। আজকের দিনে আমরা যেমন সিটি স্ক্যান, এমআরআই বা 3D মডেল দিয়ে অ্যানাটমি শিখি, কিন্তু সেই সময় এমনটা হতো না, কারণ মৃত মানুষের বডির উপর কোনো রকম পরীক্ষা ধর্মীয় ও সামাজিক নিয়মের বিরুদ্ধে ছিল। তাই ইভলিন টেবিল ছিল মানবদেহ বোঝার সবথেকে উন্নত ও সঠিক পদ্ধতি। তো এইটা দেখা মাত্রই ভিক্টরের ফ্যাসিনেশন বেড়ে গেলে তার সকল প্রস্তাবে রাজি হয়ে যায়। সেদিনই ভিক্টরের সাথে দেখা হয় উইলিয়াম ও তার ফিয়ন্সে এলিজাবেথের সাথে। ভিক্টরের এলিজাবেথকে দেখা মাত্রই ভালো লেগে যায়, কারণ তাকে দেখতে অনেকটা তার মায়ের মতো ছিল। আচ্ছা, ফান ফ্যাক্ট, ভিক্টরের মা এবং এলিজাবেথ দুটো চরিত্রেই অভিনয় করেছে মিয়া গথ। তো ভিক্টর খুব অল্প সময়ের পরিচয়ের পর বুঝতে পারে এলিজাবেথ খানিকটা তার মতোই, সাধারণ মানুষের থেকে চিন্তাধারা সম্পূর্ণ আলাদা, বিজ্ঞানের প্রতি রয়েছে একটা অদ্ভুত টান। কিন্তু এরপরেও সে ভিক্টরের প্রজেক্টের বিরুদ্ধে। এমন সময় ডেক থেকে আসা শোরগোল গল্পে বাঁধা ফেলল। জাহাজের ওয়াচারের মতে পিশাচটাকে জাহাজের চারপাশে ঘুরতে দেখা গেছে, তাই জাহাজের সবাই চাইছে ভিক্টরকে ফেলে রওনা দিতে।
কিন্তু ক্যাপ্টেন মানতে নারাজ, কারণ তার গল্প শোনা এখনো বাকি। ভিক্টর আবার শুরু করলো। কদিন পর হাইনরিক, উইলিয়াম আর ভিক্টর শহর প্রান্তে এক বিশাল পরিত্যক্ত টাওয়ারে আসে, যেটা একসময় জল ফিল্ট্রেশন করতে ব্যবহার করা হতো। এইখানে ভিক্টর তার প্রজেক্টের বেস বানিয়ে শুরু করলো যুগান্তকারী আবিষ্কার। কিন্তু তার আগে দরকার কিছু ঠিকঠাক বডি। তাই শহরে যাদের প্রাণদণ্ড দেওয়া হচ্ছে তাদের বডির উপর নজর রাখতে বলা হলো। কাজের মাঝে অবশ্য এলিজাবেথের উপর টান ঠিকই বজায় থাকে। তার বিজ্ঞান ও ঈশ্বরের অদ্ভুত সৃষ্টির উপর রয়েছে এক আলাদা ভালোবাসা, যেগুলো ভিক্টরকে আরও প্রভাবিত করে তোলে। তাই ইচ্ছে করে টাওয়ারের কাজের দায়িত্ব উইলিয়ামের উপর ছেড়ে তাকে যথাসম্ভব ব্যস্ত রাখতে শুরু করলো। তবে হাইনরিকের যেন তর্স হয়েছে না। সে প্রস্তাব দেয় আগামী সপ্তাহে যুদ্ধে মৃত সৈনিকদের বডি নিয়ে আসার। এরই মধ্যে একদিন এলিজাবেথ তার সঙ্গে দেখা করতে এলে ভিক্টর তাকে মনের কথা জানিয়ে দেয়। কিন্তু এইটা শোনা মাত্রই এলিজাবেথ বেঁকে বসল এবং সে উইলিয়ামকেই বেছে নেয়, কারণ সে ভিক্টরের কাজকে ভালোবাসে, মানুষটাকে নয়। সে চলে যাবার পর ভিক্টর ভাবতে থাকে কিভাবে সে মৃত শরীরে প্রাণ আনবে। তখনই এলিজাবেথের একটা কথা তার মনে পড়ে, যে সৃষ্টির প্রতিটা সুন্দর জিনিস সিমেট্রিকভাবে করা। ভিক্টর সেই কথা অনুযায়ী ব্যাটারি সিমেট্রিকভাবে লিমফ্যাটিক সিস্টেমের সাথে কানেক্ট করলে সে একটা মৃত শরীরে প্রাণ ফিরিয়ে আনে। অর্থাৎ এখন দরকার শুধু একটা সম্পূর্ণ বডি আর বিশাল পরিমাণে ইলেকট্রিক চার্জ, যেটা ব্যাটারি থ্রু সিস্টেমে যাবে। তো সেই মতো যুদ্ধে মৃত সৈনিকদের বডির বিভিন্ন অংশ নিয়ে ভিক্টর একটা বিশাল হাড় মাংসের মানব শরীর বানাতে থাকে। হাইনরিক এই অসাধারণ সৃষ্টির প্রতিটা মুহূর্ত নিজের ক্যামেরা বন্দি করতে ব্যস্ত হয়ে পড়ল। সেদিন দুপুরে আবহাওয়া প্রচণ্ড খারাপ হয়ে আসে, ঝড় বৃষ্টির সাথে ভয়ানক বজ্রপাত। ভিক্টর বুঝে যায় এইটাই সঠিক সময় সিলভার কন্ডাক্টর সেট করার, যেটার মাধ্যমে বিদ্যুৎ ফুল পাওয়ারে সাপ্লাই হবে বডিতে। তবে হাইনরিককে ডাকতে গেলে দেখে ওর অবস্থা ভালো নয়। আসলে হাইনরিক একাধিক মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করায় সিফিলিস রোগে আক্রান্ত এবং সে প্রায় মরতে চলেছে। এইখানে ভিক্টর জানতে পারে সে ইচ্ছে করেই তার রিসার্চে ইনভেস্ট করেছে, যাতে ভিক্টর সফল হয়ে হাইনরিকের উপর পরীক্ষা করে তাকে জীবিত রাখতে পারে। কিন্তু ভিক্টর এতে রাজি হয় না, কারণ হাইনরিকের বডি ভিতর থেকে অলরেডি শেষ। হাইনরিক ওকে লোভনীয় অফার দেয় এলিজাবেথকে বিয়ে করার, কিন্তু এরপরেও ভিক্টর রাজি না হলে হাইনরিক সিলভার কন্ডাক্টর নষ্ট করতে গেলে হাতাহাতির মাঝে সে নিচে পড়ে মারা যায়। এরপরেও কিন্তু ভিক্টর থামল না এবং সে কন্ডাক্টর সেট করে বডিতে বিদ্যুৎ সাপ্লাই করে অপেক্ষা করতে থাকে কখন সে বেঁচে উঠবে। কিন্তু এত কিছুর পরেও ভিক্টর সফল হয় না, কারণ বডিতে প্রাণ আসেনি। তাই ভিক্টর ব্যর্থ হয়ে শুয়ে পড়ে। পরের দিন যখন ঘুম ভাঙল, দেখে বিছানার সামনে দাঁড়িয়ে তার নিজের হাতে তৈরি আত্মাবিহীন এক বিশালাকার রক্ত মাংসের শরীর। অর্থাৎ ভিক্টরের রিসার্চ সফল হয়েছে। তবে এই ক্রিচার না পারে কিছু বলতে, না পারে বুঝতে। তার শরীরটাই বিশালাকার, কিন্তু তার ব্রেন একদম নবজাত বাচ্চার মতো। তাকে শেখানো প্রথম কথা ছিল ভিক্টর, এবং সে ওইটাই রিপিট করতে থাকে। ভিক্টর পর্দা সরাতে সূর্যের আলো ভিতরে প্রবেশ করলে ক্রিচার ভয় পেয়ে যায়। তখন ভিক্টর বলে সূর্যের আলো উপভোগ করতে, কারণ সূর্যের প্রথম আলো ঈশ্বরের আশীর্বাদের মতো, যেখানে অন্ধকার সরে যাওয়ার সাথে জীবনের প্রথম নিঃশ্বাস জন্ম নেয়। কিন্তু ভিক্টর বুঝে পায় না এই ক্রিচারকে নিয়ে সে এখন কি করবে। এটা কি আদৌ তার সাফল্য, নাকি এটা সজ্ঞানে করা ভুল, যার মাসুল তাকে হয়তো ভবিষ্যতেও দিতে হবে। তাই সে ক্রিচারকে টাওয়ারের নিচে শিকল দিয়ে বন্দি করে রাখে। তার কাছে ঠান্ডা, গরম, আলো, অন্ধকার সব নতুনের মতো। এই রক্তমাংসের শরীর প্রাণ তো ফিরে পেয়েছে, কিন্তু তার কোনো নিজস্ব বোঝার ক্ষমতাই নেই। দিনের পর দিন যায়, কেটে যায় সপ্তাহ। ক্রিচার আগের থেকে যত শক্তিশালী হয়ে উঠছে, ততটাই দুর্বল হয়ে পড়ছে ভিক্টরের আত্মবিশ্বাস। কারণ সে একটাই কথা জানে, ভিক্টর। ওর পুরো পৃথিবী যেন ভিক্টরকে ঘিরে। তবে এর মাঝে একটা জিনিস খেয়াল করল, ক্রিচারের শরীর নিজে থেকে হিল করতে সক্ষম। কিন্তু এটাই কি তার যুগান্তকারী আবিষ্কার? কারণ ভিক্টরের ধৈর্যের সীমা ছাড়াচ্ছে। এদিকে বহুদিন হয়ে গেছে, হাইনরিকের কোনো খবর নেই। তাই এলিজাবেথ, উইলিয়াম সহ ভিক্টরের সাথে আচমকা দেখা করতে আসে। তাকে যখন হাইনরিকের ব্যাপারে জিজ্ঞেস করলো, ভিক্টর কোনো উত্তর দেয় না। বলে সে তো বহুদিন আগে এখান থেকে কাজের সূত্রে চলে গেছে। ভিক্টর বেশি কথা না বলে উইলিয়ামকে নিয়ে উপরে গেলে এলিজাবেথ হঠাৎ ক্রিচারের আওয়াজ শুনতে পেলে সে একাই চলে যায় ওর কাছে।
তাকে দেখে এক মুহূর্তের জন্য এলিজাবেথ অবাক হয়ে যায়। ক্রিচার প্রথমবার নিজে থেকে কাউকে স্পর্শ করে অনুভব করার চেষ্টা করতে থাকে। তার শরীরের ক্ষত এবং বন্দিদশা দেখে এলিজাবেথের ভীষণ কষ্ট হয়। উইলিয়াম ততক্ষণে মেডিকেল রয়্যাল সোসাইটির কাছে ভিক্টরের আবিষ্কার দেখাতে উৎফুল্ল হয়ে উঠলেও ভিক্টর প্রস্তুত নয়। এমন সময় এলিজাবেথ এসে ক্রিচারের এমন অবস্থার জন্য ভিক্টরকে দোষারোপ করে। ভিক্টর বরাবর নিজের দোষ স্বীকার করতে চায় না, কারণ তার মতে ক্রিচারকে সে নতুন প্রাণ দিয়েছে। হয়তো বলা যেতে পারে সে তার মনিব, তাই ভিক্টরের কাছে অধিকার আছে তার সাথে যা ইচ্ছে করার। মধ্যরাতে এলিজাবেথ লুকিয়ে চলে যায় ক্রিচারের সাথে দেখা করতে। সে এখন শুকনো পাতা নিয়ে খেলছে। প্রতিদিন পাতাগুলো জলে ভাসিয়ে দেখত কেমন করে সেগুলো প্রবহমান জলে বেসমেন্ট থেকে বেরিয়ে উন্মুক্ত পৃথিবীতে মুক্তি লাভ করে। এলিজাবেথ বুঝতে পারে তার মনের কথা, কেননা যে কোনো প্রাণীর জন্মগত অধিকার নিজের স্বাধীনতা। ক্রিচার তাকে একটা শুকনো পাতা দেয় এবং এতদিন পর প্রথমবারের মতো সে ভিক্টর বাদে কারোর নাম উচ্চারণ করে, এলিজাবেথ। তাদের এই আলাপচারিতা ভিক্টর দেখে ফেলল এবং সে উল্টে এলিজাবেথকে দোষারোপ করতে থাকে। কিন্তু এলিজাবেথ বলে ক্রিচার হয়তো এখনও পৃথিবীর পাপ ও মিথ্যাচারের সাথে পরিচিত নয়। তার মন সদ্যজাত বাচ্চার মতোই পবিত্র, যেটা ভিক্টরের নজরে পড়ছে না, বা হয়তো ভিক্টরের বোঝার মতো সেই মনটাই নেই। এলিজাবেথের সাথে কথা কাটাকাটির কারণে ভিক্টর রাগের শোধ তোলে ক্রিচারের উপর। নির্দয় ভিক্টর ওকে রড দিয়ে বেমালুম মারতে থাকে। শুধু তাই নয়, উইলিয়ামকে হাইনরিকের বডি দেখিয়ে বলে ক্রিচার নাকি তাকে মেরে ফেলেছে, তাই সে এখন ক্রিচার এবং এই টাওয়ার নষ্ট করবে। ভিক্টর তাকে এলিজাবেথকে নিয়ে ভিয়েনা ফিরে যেতে বলে। উইলিয়ামও বাধ্য ভাইয়ের মতো সেটাই করল। ওরা চলে যেতেই ভিক্টর শুরু করলো তার আসল প্ল্যান। গোটা টাওয়ারে গ্যাসোলিন ঢেলে তার রিসার্চ, হাইনরিকের বডি আর ক্রিয়েচারকে জ্বালিয়ে দেয়। জ্বলন্ত আগুনের লেলিহান শিখার মধ্যে ক্রিচার তার সৃষ্টিকর্তা ভিক্টরকে চিৎকার করে বাঁচার আকুতি নিয়ে ডাকতে থাকে। একটা সময় ভিক্টর ইমোশনাল হয়ে তাকে বাঁচাতে ভিতরে ঢুকতেই যাবে, তখনই প্রচণ্ড বিস্ফোরণের সাথে ভিক্টর ছিটকে পড়লে তার ডান পা ভেঙে যায়। আর এদিকে এলিজাবেথের মন বলছিল ভিক্টর কিছু একটা করতে চলেছে, তাই সে উইলিয়ামকে গাড়ি ঘুরিয়ে নিতে বলে। কিন্তু ঘটনাস্থলে পৌঁছতে অনেক দেরি হয়ে যায়। বিশাল সেই টাওয়ার খেলনার দুর্গের মতো ভেঙে পড়ল। কিন্তু ভিক্টর এটা বুঝে গেছিল সে জীবনের খোঁজে জন্ম দিয়ে ফেলেছে মৃত্যু, যে মৃত্যু প্রতিবার ফিরে আসে। না চাইতো গল্প থামাতে হলো, কারণ ডেক থেকে শোনা যাচ্ছে শোরগোল। ক্যাপ্টেন দরজা খুলে বেরোতে ক্রিচার তার গলা টিপে ছুঁড়ে ফেলে দেয়। ভিক্টর ক্যাপ্টেনকে ছেড়ে তাকে মেরে ফেলতে বলায় ক্যাপ্টেন বলে, দরকার পড়লে আমাদের দুজনকেই মেরে প্রমাণ করো ভিক্টর তোর ব্যাপারে যা বলেছে সব সত্যি। কথাটা শুনতে ক্রিচার শান্ত হয়ে বলে, এতক্ষণ তো মালিকের গল্প শুনলে, কিন্তু কখনো ভেবে দেখেছ আমার উপর দিয়ে কি গেছে? কারণ একতরফা গল্প কখনোই ন্যায় বিচার করে না। এবং এর সাথেই ক্রিচার শুরু করলো তার গল্প। টাওয়ার ভেঙে যাওয়ার সময় ক্রিচার বুঝতে পারে ভিক্টর তাকে বাঁচাতে আসবে না, তাই সে নিজেকে বন্দি দশা থেকে মুক্ত করে ওয়াটার এক্সিটের রাস্তা ধরে সমুদ্রে ঝাঁপ দেয়। সৌভাগ্যবশত কোনো রকমের সমুদ্র পেরিয়ে সে প্রথমবার পা রাখে পৃথিবীতে। সে দেখতে পেল সূর্য, জঙ্গল, প্রকৃতি ও অন্যান্য প্রাণী। সেখানে কঙ্কালের উপর পড়ে থাকা একটা জ্যাকেট নিয়ে গায়ে চাপিয়ে সে বেরিয়ে পড়ল নতুনের সন্ধানে। খিদে মেটাতে গাছ থেকে ফল পেড়ে খাওয়ার সময় এক ক্ষুধার্ত হরিণকে সে ফল শেয়ার করে। সে প্রথমবারের মতো প্রকৃতিকে অনুভব করতে শুরুই করেছিল, আর তখনই একটা বুলেট হরিণটার শরীর ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। কিছু বুঝে ওঠার আগে শিকারীর দল তার উপরেও গুলি চালিয়ে পিছু করল। ক্রিচার কোনো রকমের জঙ্গল পেরিয়ে একটা আস্তাবলে লুকিয়ে আশ্রয় নেয়। সকাল হতে শিকারীর পরিবার বাড়ি ফিরল। ক্রিচার বুঝতে পারে এরাই কাল তাকে মারার চেষ্টা করেছিল, অর্থাৎ সে ভুল জায়গায় এসে পড়েছে। এই পরিবারে ছিল এক অন্ধ দাদাজি, তবে তিনি দেখতে না পেলেও ক্রিচারের উপস্থিতি অনুভব করতে পারলেন। এরপর থেকে ক্রিচার প্রতিদিন আস্তাবল থেকেই তাদের লুকিয়ে দেখে নতুন নতুন জিনিস শিখতে থাকে। সে বুঝতে পারে মানুষরা নিজেদের মধ্যে ভাব আদান প্রদানের জন্য ভাষা ব্যবহার করে, তাই দাদাজি যখন তার নাতনিকে পড়াতেন তখন ক্রিচার তাকে দেখে মানুষের ভাষা শেখার চেষ্টা করে। এইভাবে বেশ কিছুদিন চলার পর সে অনুভব করে এই পরিবারকে ওর তরফ থেকে কিছু সাহায্য করে তাদের সাথে একাত্ম বন্ধন তৈরি করা উচিত।
সে প্রতিদিন লক্ষ্য করত বাড়ির লোকগুলো জঙ্গলে কাঠ জোগাড় করতে যেত, তাই সে একদিন ওদের জন্য প্রচুর কাঠ কেটে রেখে যায়, যা দেখে ওরা আনন্দে ভাবে এই কাজ জঙ্গলের পবিত্র আত্মার। এটা দেখে ক্রিচার ভীষণ খুশি হয়ে এই পরিবারকে এক অদৃশ্য পবিত্র আত্মার মতো সুরক্ষিত রাখার দায়িত্ব নেয়। এর পরিবর্তে তারা ওর জন্য রাখত গরম কাপড়, খাবার ইত্যাদি। এই ছোট মুহূর্তগুলো ক্রিচারের মনে চাওয়া পাওয়ার ছোট্ট সীমার মধ্যে আলাদা জায়গা করে নেয়। তবে একদিন এই পরিবারের উপর নেকড়ে হামলা করলে তাদের বন্দুক দিয়ে মেরে ফেলতে দেখে সে প্রথমবারের মতো বুঝতে পারে এই পৃথিবীর নিয়ম কেমনভাবে চলছে। মানুষও যে কোনো প্রাণীর মধ্যে শিকার ও মৃত্যুর খেলা এই জগতের শেষ দিন অবধি চলবে, কারণ এটাই তো ভবিতব্য। কিছুদিন পর ঠান্ডা বাড়লে পরিবার দাদাজিকে তাদের সাথে যেতে বললে তিনি তাদের পাঠিয়ে নিজেই একা বাড়ি থেকে যান। তার বিশ্বাস ছিল জঙ্গলের পবিত্র আত্মা তার সাথেই আছে। দিনের পর দিন যায়, ক্রিচার ভাবতে থাকে দাদাজির কাছে নিজের আসল পরিচয় দেওয়ার, আর একটা সময় সেটাও সত্যি হলো। একদিন সাহস করে দাদাজির সামনে এলে নিজের কি পরিচয় দেবে বুঝতে না পারলেও দাদাজি তাকে সামনের টেবিল থেকে কিছু খেয়ে নিতে বলে। খেতে যাওয়ার সময় ব্র্যান্ডির বোতল পড়ে যাওয়াতে ক্রিচার ভয় পেয়ে গেলে প্রথমবার কেউ তার ভুলের জন্য ক্ষমা করে কাছে টেনে নেয়। দাদাজি তাকে স্পর্শ করে বুঝতে পারে তার উপর লম্বা সময় ধরে অত্যাচার করা হয়েছে। হয়তো উনি দেখতে পাচ্ছেন না, কিন্তু তার কর্ম ও কথার ধরন বুঝিয়ে দিচ্ছে ক্রিচার একজন ভালো মানুষ। তাই দাদাজি তাকে বাড়িতে ওনার সাথেই থেকে যেতে বললেন। দুজন খাবার থেকে শুরু করে আগুনের উষ্ণতা, আরাম, সুখ দুঃখ সব ভাগ করে নেবে। শুধু এর পরিবর্তে দাদাজিকে ভালো ভালো দেশ বিদেশের গল্প পড়ে শোনাতে হবে, কারণ তারা আজ থেকে বন্ধু। ক্রিচার আজ প্রথমবার বন্ধু শব্দটার আসল অর্থ বুঝতে পেরে দাদাজিকে জড়িয়ে ধরে। দাদাজির কাছে সে জীবনের প্রথম বই পড়ল, যা ছিল অ্যাডাম আর ইভের কাহিনী। এটা শুধু গল্প নয়, বরং তাদের প্রথম অনুভবের প্রেক্ষাপট। এরই সাথে সে পড়ল বহু শহরের বিকাশ ও গগনবিদারী ইমারত ভেঙে পড়ার কাহিনী, উপরওয়ালার ক্রোধ, ড্রাগনের সাথে সাহসী মানুষের লড়াই থেকে শুরু করে সর্বস্ব হারিয়ে ফেলা মানুষের ইতিহাস। সময় গড়িয়ে চলে, শুকনো পাতা ঝরে, প্রকৃতি নতুন রূপে সেজে ওঠে। কিন্তু সকল গল্পকথার মাঝে ক্রিচার এখনও খুঁজে চলেছে তার আসল পরিচয়, কারণ তার পূর্বস্মৃতি কিছুই মনে নেই। তখন দাদাজি বলেন, পূর্বস্মৃতি ভুলে যাওয়া কারোর কাছে অভিশাপ, আবার কারোর কাছে আশীর্বাদ। ক্রিচার যেমন নিজের পূর্বস্মৃতি হাতড়ে বেড়াচ্ছে, তেমনটাই উল্টো দিকে দাদাজি তার পূর্বস্মৃতি ভুলিয়ে দিতে চাইছে, কারণ তার হাতে এক নিরীহ মানুষের প্রাণ গেছিল। তবে জীবনের শেষ পর্যায়ে এসে তিনি উপলব্ধি করেছেন, যে তোমার সাথে খারাপ ব্যবহার করেছে তার সেই কর্ম ভুলিয়ে ক্ষমা করে দেওয়া সবথেকে বড় মহান কাজ। কিন্তু ক্রিচারের কাছে তো ভিক্টর ছাড়া কোনো পূর্বস্মৃতিই নেই, তাহলে সে এখন কি করতে পারে? তখন দাদাজি বলে তাকে সেই ভিক্টরকে খুঁজে বের করতে, যা হয়তো তাকে নতুন করে জীবনে এগিয়ে যাওয়ার মার্গদর্শন করবে। তাই দাদাজির কথা শুনে ক্রিচার বেরিয়ে পড়ে সেই টাওয়ারের উদ্দেশ্যে, যেখান থেকে হয়েছিল সব কিছুর সূত্রপাত। সেইখানে সে খুঁজে পায় ভিক্টরের রিসার্চ পেপার থেকে শুরু করে হাইনরিকের তোলা ছবি, যা থেকে ক্রিচার জানতে পারে সে কোনো মানুষ নয়, বরং এক আত্মাবিহীন শরীর, যাকে ভিক্টর ফ্র্যাঙ্কেস্টাইন নামের এক শয়তান একাধিক মৃত মানুষের বডি জুড়ে বানিয়েছিল। তার সাথে দূর দূরান্ত অবধি মনুষ্যত্বের কোনো সম্পর্ক নেই, সে যেন এক নিকষ অন্ধকারের পথযাত্রী। সেখানে পড়ে থাকা রয়্যাল কলেজ অব মেডিসিনের চিঠির অ্যাড্রেস দেখে ক্রিচার ভিক্টরের ঠিকানা খুঁজে সে দাদাজির কাছে ফিরে আসে, কিন্তু এসেই দেখে একাধিক হায়না দাদাজির উপর হামলা করেছে। ক্রিচার একে একে তাদের সবাইকে নৃশংসভাবে মেরে ফেলতে থাকে, আর একটা সময় পর হায়নার দল পালিয়ে গেলে সে দাদাজিকে জড়িয়ে ধরে বলে সে তার পরিচয় জানতে পেরেছে। সে একটা লাশ ঘরে পড়ে থাকা নোংরা আবর্জনা ছাড়া কিছুই নয়। তখন দাদাজি তার মাথায় হাত রেখে বলেন, পৃথিবীর কাছে তুমি যেই হও না কেন, আমার কাছে তুমি একজন ভালো মানুষ, আর সর্বোপরি আমার প্রিয় বন্ধু। দাদাজি শেষ নিঃশ্বাস ত্যাগ করার সাথে তার পরিবার সেখানে এসে পৌঁছলে ক্রিচারকে ভাবে সে দাদাজিকে মেরেছে, তাই শুরু করল গুলিবর্ষণ। ব্যথা, অনুশোচনা ও দুঃখ নিয়ে ক্রিচার নির্বাক চিত্তে ছুটে চললে ওরা তাকে শেষ করার চেষ্টা করে, কিন্তু যা জন্মই হয়েছে মৃত্যুর পর তাকে কি আদৌ মারা সম্ভব?
বেশ কিছুদিন পড়ে থাকার পর সে আবার বেজে উঠল। আজ সে ভীষণ একাকী অনুভব করছে। বুক অসম্ভব ভারী হয়ে দুঃখ কষ্টের বেড়া জাল তাকে আঁকড়ে ধরছে। এমন অবস্থায় মানুষ মৃত্যুকে আশীর্বাদের মতো পেতে চায়, কিন্তু সেই অধিকারটুকুও ভিক্টর তার থেকে কেড়ে নিয়েছে। তাই মনের মধ্যে ভিক্টরের প্রতি ক্রোধের আগুন সময়ের সাথে বেড়ে চলল। অন্যদিকে তখন উইলিয়াম আর এলিজাবেথের বিয়ের প্রস্তুতি চলছে। ভিক্টর এলিজাবেথকে উইশ করতে গেলে সে বলে ভিক্টর তাকে শেষবারের মতো সত্যিটা বলুক যে সেদিন আসলে কি হয়েছিল এবং হাইনরিকের মৃত্যুর জন্য কে দায়ী। এই প্রশ্নের ভিক্টর কোনো উত্তর না দিলে এলিজাবেথ তাকে থাপ্পড় মেরে বের করে দেয়। ক্রোধের আগুনে জর্জরিত ভিক্টর মহলে একা যখন ঘুরে বেড়াচ্ছিল তখন ক্রিচার সেখানে আসে। ক্রিচার বলে ভিক্টর যখন তাকে মৃত্যু দিতে পারেনি তাহলে তার জন্য একটা জীবনসঙ্গী বানিয়ে দিক, কারণ সে যাকেই আপন করেছে এই নিষ্ঠুর পৃথিবী তাকেই তার থেকে কেড়ে নিয়েছে। তাই ভিক্টর যদি নিজেকে তার মালিক মনে করে তাহলে বেঁচে থাকার জীবনসঙ্গী দেওয়াটাও তার কর্তব্য, যাকে বলে কম্প্যানিয়ন। এবং এইখানেই একটা ইস্টার এগ দেওয়া হয়েছে 2026 সালের মুভি দ্য ব্রাইডকে নিয়ে, যেখানে ক্রিশ্চিয়ান বেল অভিনীত ফ্র্যাঙ্কেস্টাইন একজন ব্রাইড বা কম্প্যানিয়ন পাবে। তো ভিক্টর পরিষ্কার জানিয়ে দেয় তার মধ্যে আর একটা মনস্টার তৈরি করার সাহস নেই, আর সে কেনই বা গোটা সমাজের জন্য পাপের বোঝা বাড়াবে। এই কথা শুনে ক্রিচার রেগে বলে সে নিজের ইচ্ছায় সৃষ্টি হয়নি, বরং আজ ভিক্টর যাকে অমানুষ, মনস্টার ও পাপ বলছে তাকে ভিক্টর নিজের নির্বুদ্ধিতা, জেদ ও অহংকার থেকে সৃষ্টি করেছে। তাই আসল অমানুষ যদি কেউ হয়ে থাকে তাহলে সেটা ভিক্টর। রাগের বশে সে ভিক্টরকে ছুঁড়ে ফেলে দিলে আওয়াজ শুনে এলিজাবেথ উপরে এলে ক্রিচারকে দেখে অবাক হয়ে যায়। তার বিশ্বাসই হচ্ছিল না সে ফিরে এসছে। এলিজাবেথ ওকে স্নেহের আবেশে জড়িয়ে ধরলে ভিক্টর সামনে পড়ে থাকা বন্দুক শুট করলেই এলিজাবেথ ওর সামনে বাঁচাতে গেলে গুলি ওর শরীর ভেদ করে বেরিয়ে যায়। এই আকস্মিক পরিস্থিতির মধ্যে উইলিয়াম সহ বাকিরা চলে আসলে ভিক্টর ক্রিচারকে দোষারোপ করে ওর উপর হামলা করলে ক্রিচার সবাইকে প্রতিহত করে এবং এর মাঝে উইলিয়াম মাথায় চোট লেগে মারা যায়। এদিকে এলিজাবেথ তখনও শেষ নিঃশ্বাস ফেলছে। সে ক্রিচারকে বলে, আমায় তোমার সাথে নিয়ে যাবে? বিয়ের সাজসজ্জা, আলো, আনন্দ ও সকল অতিথির মধ্যে ক্রিচার এলিজাবেথকে কোলে নিয়ে বেরিয়ে যায়। মৃত্যুর আগে উইলিয়াম ভিক্টরকে বলে, ভাই, আমি ছোট থেকে তোমার মধ্যে থাকা জেদ, অহংকার, অহেতুক পাগলামিকে ভয় পেয়ে এসছি। তখন সেগুলি ইগনোর করলেও আজ শেষ নিঃশ্বাসের আগে বলি, ভাই, একটু ভেবে দেখো, আসল মনস্টার কে, তুমি নাকি সে ক্রিচার? উইলিয়াম মারা গেলে ভিক্টর রাগে পাগল হয়ে বন্দুক নিয়ে বেরিয়ে পড়ে ক্রিচারকে মারতে। এদিকে এলিজাবেথকে গুহায় এনে রাখলে সে বলে ছোট থেকেই তার মনে হতো সে হয়তো এই জগতের নয়। এই মুষ্টিমেয় নিষ্ঠুর জগতে সে এমন জিনিস খুঁজে বেড়াতো যাকে হয়তো বর্ণনা করা যায় না, এবং তার এই অনুসন্ধান ক্রিচারকে দেখার পরই শেষ হয়েছিল। ভালোবাসার যাত্রাপথে কাছের মানুষকে হারিয়ে জীবনের শেষ দিনে আবার তাকে ফিরে পাওয়ার নামই হয়তো ভালোবাসা। আর এই অল্প সময়ের ব্যবধানে ভালোবাসায় পাওয়া সীমাহীন কষ্ট হয়তো তার ভালোবাসাকে অমর করে দিয়েছে। মৃত্যুর অন্তিম ক্ষণে প্রিয় মানুষের কোলে প্রাণত্যাগের থেকে ভালো জিনিস হয়তো আর হয় না। শীতল বরফ, অমানসিক ঠান্ডা আর দুর্গম পথ পেরিয়ে ভিক্টর সেখানে পৌঁছলে ক্রিচার তাকে দেখা মাত্রই বলে, অনন্ত জীবনের অভিশাপ দিয়ে ভিক্টর যে মনস্টার বানিয়েছে আজ তার প্রমাণ সে দেবে। এই বলে ভিক্টরের নাক ফাটিয়ে সে হাঁটা দেয় সীমাহীন দিগন্তে। তবে জেদি ভিক্টরও ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে পাহাড়, পর্বত, জঙ্গল, নদী অতিক্রম করে তার পিছু করল অনন্ত যাত্রায়। এইভাবেই তারা একটা সময় এসে পৌঁছায় নর্থ পোলের ক্যাপ্টেন অ্যান্ডারসনের জাহাজের সীমানায়। ভিক্টর তাকে গুলি করে মারতে গেলেও কোনো কাজ না হলে টিচার ভিক্টরের পা এবং কাঁধ ভেঙে ডায়নামাইট ছিনিয়ে বলে, এই ক্ষুদ্র জিনিসের উপর ভরসা করে তুমি আমায় মারতে এসেছো? তাহলে দাও এতে আগুন লাগিয়ে, কিন্তু মনে রেখো, এরপরও যদি আমার মৃত্যু না হয় তাহলে আমি আবার তোমার মৃত্যু হয়ে ফিরব। এরপরই এক প্রচণ্ড বিস্ফোরণ, গগনবিদারী সেই আওয়াজ পৌঁছে গেল জাহাজ অবধি। কিন্তু এতেও ওর কিছু হয় না। সে অনুভব করল পুড়ে যাওয়া মাংসের পুনরায় ঠিক হওয়া, ভাঙা হাড়ের জোড়া লাগা, এবং অনুভব করে সেই হৃৎপিণ্ডকে যা কখনো থামে না। এই ঘটনা তার মনের ভিতর থেকে ক্ষমা নামের জিনিসটা শেষ করে মনে করিয়ে দেয় তার একমাত্র লক্ষ্য ভিক্টরের কথা।
বিস্ফোরণের সাথে ক্রিচারের হুঙ্কার জাহাজ থেকে ক্যাপ্টেন অ্যান্ডারসন এবং তার দল লক্ষ্য করলে সেখানে এসে ভিক্টরকে তাদের সাথে জাহাজে তুলে নিয়ে যায়। এতটা বলে ক্রিচার থামল, শান্ত গলা জিজ্ঞেস করে, তাহলে ক্যাপ্টেন, এখন বলো আসল মনস্টার কে? ক্যাপ্টেনের কাছে এর কোনো উত্তর নেই। সে শূন্যতার দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে। ভিক্টর তার শেষ নিঃশ্বাস ফেলছে। ক্রিচারকে এগিয়ে আসতে দেখে ভিক্টর প্রথমবারের মতো তাকে একজন পিতা, বন্ধু ও আপনজন ভেবে স্পর্শ করে বলে, আমায় ক্ষমা করে দাও। আমার কর্ম, জেদ, অহংকার ও অনুতাপ বোধ আমায় ভিতর থেকে শেষ করে দিচ্ছে। জীবনের এই পর্যায়ে এসে আমি বুঝতে পারছি প্রতিটা মানুষের সাথে আমি কত অন্যায় করেছি, বিশেষ করে তোমার সাথে। এর প্রত্যুত্তরে ক্রিচার বলল, মালিক, তোমার সময় ঘনিয়ে এসছে। হয়তো এই পলক ফেলার মধ্যেই তোমার জীবনের সাথে শেষ হয়ে যাবে আমার জন্ম, কষ্ট আর তোমার লোকসান। না পেলাম আমি কোনো সাজা, না পেলাম মুক্তি। শুরুর দিন থেকে যে অনুভূতি আমায় আজ এখানে নিয়ে এসেছে সেটাও ফুরিয়ে আসছে। আমি এখন অসহায়, ক্লান্ত পথিক। ভিক্টর শেষবারের মতো ওর মাথায় হাত রেখে বলল, পারলে আমায় ক্ষমা করে দিও। অনন্তকাল ধরে বেঁচে থাকার অভিপ্রায়কে স্বীকার করে তুমি আমার নাম নিয়ে ভালো কাজের জন্য এগিয়ে যাও। তবেই হয়তো আমার বাবার দেওয়া নাম ভিক্টর ফ্র্যাঙ্কেস্টাইনের অর্থ যোগ্যতা পাবে। তোমার জন্মের পর তুমি যে আমার নাম ধরে ডেকেছিলে, সেই নাম এখন শেষবারের মতো ডেকে আমায় ক্ষমা করে মুক্তি দাও। এটা একজন সন্তানের কাছে তার পিতার শেষ আর্জি। ক্রিচার ভিক্টরের কপালে স্নেহের চুম্বন দিয়ে বলে, আমায় এক বন্ধু বলেছিল, যে তোমার সাথে খারাপ করেছে তার সেই কর্ম ভুলিয়ে ক্ষমা করে দেওয়া সব থেকে বড় মহান কাজ। ক্রিচার শেষবারের মতো তার নাম ধরে ডেকে বলল, বাবা, তুমি নিশ্চিন্তে চিরনিদ্রায় যাও। আমি তোমায় ক্ষমা করলাম। তবে আমরা দুজনেই পরের জন্মে মানুষ হয়ে জন্মানোর অপেক্ষা করব। ক্যাপ্টেন ক্রিচারকে এরপর বিদায় দিল। তবে যাওয়ার আগে সে তার সর্বস্ব শক্তি দিয়ে জাহাজকে বরফ থেকে ঠেলে সমুদ্রে নামিয়ে দিয়ে যায়, যাতে সবাই নিজের লক্ষ্যে পৌঁছতে পারে। কারণ তাদের জন্য হয়তো বাড়িতে কেউ অপেক্ষা করছে। ক্যাপ্টেন চাপা বেদনা ও এক আনন্দের অনুভূতি নিয়ে সবাইকে হুকুম দিল, পালতলো, আমরা বাড়ি ফিরব। সকালে নতুন সূর্যোদয়ের সাথে সবাই ক্যাপ্টেনের কথায় আনন্দে মেতে ওঠে এবং ক্রিচার ভিক্টরের কথা স্মরণ করে সূর্যের প্রথম আলোর দিকে তাকিয়ে অনুভব করতে থাকে। কারণ ভিক্টর বলেছিল, সূর্যের প্রথম আলো ঈশ্বরের আশীর্বাদের মতো, যেখানে অন্ধকার সরে যাওয়ার সাথে জীবনের প্রথম নিঃশ্বাস জন্ম নেয়। এরপর ক্রিচার নতুন স্বপ্নের অনুসন্ধানে হেঁটে চলল সীমাহীন দিগন্তে, আবার কোনো এক নতুন বন্ধুর খোঁজে, যে জীবন সৃষ্টি করেছিল মৃত্যুকে জয় করতে। শেষ পর্যন্ত সেই মৃত্যুতে খুঁজে নিল শান্তি। আর শেষমেশ মানুষ নয়, বরং এক মনস্টার শিখিয়ে গেল, ভালোবাসা ছাড়া কোনো সৃষ্টি এই পৃথিবীর বুকে বাঁচতে পারে না। এবং এর সাথেই শেষ হয় আজকের মুভি ফ্র্যাঙ্কেস্টাইন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে একটা লাইক করো। এবং এখন আমি বলবো, যারা ফ্র্যাঙ্কেস্টাইনের উপর আরও একটি গল্প দেখতে চাও, তাহলে আমি হাইলি রেকমেন্ড করব এই টার্কি সিরিজটা দেখার জন্য, যার লিঙ্ক তোমরা কমেন্ট ও ডেসক্রিপশনে পেয়ে যাবে। অবশ্যই ভিজিট করো এবং দেখে জানাও কোন গল্পটা তোমাদের সব থেকে ভালো লাগলো।